শুরু হয়ে গেছে অষ্টাদশ লোকসভা নির্বাচন আর প্রথম দফাতেই বাংলার উত্তরের 3টি কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব চলছে আজ। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। আর এই 3টি ভোট কেন্দ্রকে ঘিরে কিন্তু এই মুহূর্ত পর্যন্ত বহু খবর সামনে এসছে, বহু উত্তেজনাকর পরিস্থিতি প্রকাশ্যে এসছে, আর এই ধরনের বহু ঘটনা সামনে এসছে যা আপনাদেরকে নাড়িয়ে রেখে দেবে। এই সমস্ত কিছু নিয়ে আজ আলোচনা করব এই 5 স্টার বুলেটিনে। আর তার সাথে সাথে যাদের সাথে আলোচনা করব তাদের সাথে একবার আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আমার ডান দিকে রয়েছেন বিজেপি প্রতিনিধি সুমন কুমার সরকার, তিনি কিন্তু পেশায় একজন চিকিৎসক। আর আমার বাঁ দিকে একদম কোণার থেকে শুরু করছি তৃণমূল প্রতিনিধি গৌরাঙ্গ চৌহান মহাশয়, এবং ঠিক আমার বাঁ দিকেই রয়েছেন আমাদের পলিটিক্যাল অ্যানালাইসিস্ট সত্যজিৎ পাল। আজ এই 3 জনের সাথে একেবারে টান 1 ঘন্টা আলোচনা হবে। তবে তার আগে দেখে নেব এক নজরে উত্তরের ভোট। আজ প্রথম দফায় লোকসভা নির্বাচন, সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট। রাজ্যে 3 জেলায় আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোট। তুফানগঞ্জে বিজেপি কর্মীকে ঢুকতে বাধা। ধূপগুড়ি স্কুলে ইভিএম বিভ্রাট, স্থগিত মক পোল। তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত কোচবিহারের দেওচড়াইয়ে টিএমসি বিজেপি সংঘর্ষে আহত একাধিক। ধূপগুড়ির গয়কাটায় ইভিএম বিভ্রাট। দিনহাটার নাজিরহাটের 22/7 নম্বর বুথে উত্তেজনা। কোচবিহারে উত্তেজনা, ভোটারদের ভয় দেখানোর অভিযোগ। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বেশ কয়েকটি বাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে তৃণমূলের বিরুদ্ধে। এদিকে ভাঙচুরের অভিযোগ অস্বীকার করল তৃণমূল কংগ্রেস। 173 নম্বর বুথে উত্তেজনা, পোলিং এজেন্টের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ। সেই সাথে সাথে রয়েছে ডাবগ্রাম ফুলবাড়িতে বিজেপি কার্যালয়ে আগুন। রাত থেকেই কোচবিহারে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ। কোচবিহারের 18 নম্বর ওয়ার্ডে উত্তেজনার অভিযোগ। তুফানগঞ্জে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ। নির্বাচন কমিশনে ভয় দেখানোর অভিযোগ তৃণমূলের। সকাল 7টা পর্যন্ত 9টি অভিযোগ তৃণমূলের। 9টি অভিযোগের মধ্যে 4টি তুফানগঞ্জ থেকে। দিনহাটা কলেজে ইভিএম খারাপের অভিযোগ। কোচবিহারের বক্সিরহাটে উত্তেজনা। তৃণমূলের বুথ অফিসে আগুন। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের, পাল্টা তৃণমূলের অভিযোগ অস্বীকার বিজেপির বুথ সভাপতির মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মাথাভাঙা গার্লস হাই স্কুলে ক্ষুব্ধ ভোটাররা। মডেল বুথে ভোট গ্রহণে বিপত্তি। সময়ে শুরু হয়নি ভোট, এ নিয়েও অভিযোগ। ফালাকাটার 13/187 নম্বর বুথের ইভিএম মেশিন খারাপ। এদিকে কোচবিহারের 216 নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ। সেই সাথে সাথে ছাপ্পা ভোটের অভিযোগের তীর সোজাসুজি তৃণমূলের বিরুদ্ধে। এদিকে বিজেপির পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ। 221 নম্বর বুথে এমন ঘটনায় চাঞ্চল্য। তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ। কোচবিহারের চান্দামারিতে ব্যাপক উত্তেজনা। বিজেপি কর্মীদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ। তৃণমূল ব্লক সভাপতিকে মারধরের অভিযোগ। ঘটনাটি কোচবিহারের ভেটাগুড়িতে। আহত ওই তৃণমূল ব্লক সভাপতির নাম অনন্ত বর্মন। এদিকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। সিতাইয়ে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ। বিজেপি নেতার বাড়ির পাশে বোমা উদ্ধার। কোচবিহারের দিনহাটায় উত্তেজনা। বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে। এদিকে সিতাইয়ে তৃণমূল বিজেপির সংঘর্ষ। উত্তপ্ত মাথাভাঙার গেন্দুগুড়ি বুথ। পাশাপাশি ক্যাম্প অফিসকে ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষ। তৃণমূল এজেন্টকে মারধরের অভিযোগ। আবারও উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি। ক্যাম্প করার সময় তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগের তীর সোজাসুজি বিজেপির বিরুদ্ধে। ঘটনায় তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ ওঠে। ভোটদাতাদের ভয় দেখানো হচ্ছে বিজেপির তরফে, এমনটাও কিন্তু অভিযোগ উঠেছে। ঘটনায় রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই ছিল আমাদের এক নজরে উত্তরের ভোটের আজ সারা দিনের আপডেট। তবে এই মুহূর্তে এই আপডেটগুলোকে ঘিরে যে প্রশ্নগুলো উঠছে তা নিয়ে আলোচনা করব। সবার আগে প্রথম প্রশ্ন নিয়ে আমি যাব আমাদের তৃণমূল প্রতিনিধি গৌরাঙ্গ বাবুর কাছে। গৌরাঙ্গ বাবু, সবার আগে আপনাকেই প্রশ্ন করব। আজ দিনের বেলা আপনার সাথে আমি আবারও বসেছিলাম, তখন কিন্তু আপনি খুব পরিষ্কার করে বলেছিলেন যে প্রত্যেকবার কিন্তু তৃণমূল কর্মীদের ওপরেই হামলা হচ্ছে, যা অশান্তির শিকার তৃণমূল কর্মীরা হচ্ছেন। কিন্তু এইবার এই আপডেটের মধ্যে কিন্তু বহু জায়গায় রয়েছে যেখানে তৃণমূল কর্মীরা হামলা চালিয়েছে বিজেপির ওপরে। তো সেই বিষয়ে আপনি কি বলবেন এবার? দেখুন, তৃণমূল কর্মীরা হামলা চালিয়েছে বিজেপির উপরে, যে কথাটি বলা হচ্ছে
পুরোপুরি অসত্য। তারা নিজেরাই নিজেদের মধ্যে ঘটনা গণ্ডগোল পাকিয়ে তৃণমূলকে কালিমালিপ্ত করবার জন্য এবং নিজেরা যখন বুথ দখল করতে পারছে না, ভোটে করতে পারছে না, আরও মানুষের কাছে সিম্প্যাথি ভোট তৈরি করে দিয়ে এবং কিছু মানুষকে আমাদের দেখলাম উদয়ন গুহকে দিয়ে কিছু মহিলা দিয়ে ঘেরাও করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ওদিকে দেখা যাচ্ছে বিজেপি বিধায়িকা তিনি বুথের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন ছাপ্পা ভোট মারার জন্য। এগুলো সারাদিন ধরে আমরা দেখছি, প্রত্যক্ষ করেছি, যে লক্ষ্য করার চেষ্টা করছি। তো আমাদের প্রশ্ন আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন। আমরা সবসময় শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে রয়েছি, কিন্তু কেন্দ্রীয় বাহিনী কেন করতে পারছে না এটা ইলেকশন কমিশন, কেন্দ্রীয় বাহিনী এবং পিস রুম থেকে যিনি অবজার্ভ করেছেন। এবং বাংলাকে কোনো রাজ্যে যেখানে রাষ্ট্রপতিকে নির্বাচন দেখতে হয় না, তিনি তো সাংগঠনিক প্রধান নন, তাকে দেখতে হয় না অন্য কোনো রাজ্যে, কিন্তু পশ্চিমবঙ্গে বসে তৃণমূলকে কালিমালিপ্ত করবার জন্য তিনি এই কাজগুলো করছেন। এটাকে আমরা ধিক্কার জানাই। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেখ, এবং বিজেপি ভোট পাবে না তার কারণটা একটাই, খালি রাম নামের কথা বললে আর মোদিকে ভগবান রূপে প্রতিষ্ঠিত করতে গেলে পরেই হবে না। মানুষের কাজ, মানুষের দৈনন্দিন জীবনের কাজ, নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি আটকাতে পারছে না। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস থেকে শুরু করে মানুষের 100 দিনের কাজের টাকা আটকে রাখে, আবাস যোজনার টাকা কেন্দ্র সরকার আটকে রাখে, 2 কোটি বেকার করার কথা, চাকরির কথা বলেছিল প্রতি বছরে, এখন 50 কোটি বেকার তৈরি হয়ে গেছে। একটা কেন্দ্রীয় প্রকল্প নাই, উত্তরবঙ্গের 8টি সাংসদ যারা জিতেছিলেন, একটা কেন্দ্রীয় প্রকল্প নাই। সেই জন্য তিনটি সাংসদকে মানুষ ভোট দেবে না, কারণ তারা জোর করে সকাল থেকে বুথ দখলের চেষ্টা করেছিলেন, কোথাও মারামারি গণ্ডগোল। এবং সবথেকে মজার বিষয় দেখুন, এখন ওখানকার যিনি সাংসদ নিশীথ পামাকের বাড়ির এলাকা থেকে বোম উদ্ধার হচ্ছে। কে রাখছে বোম? নিজের বাড়ির এলাকা তো নিজের দাপুটে নেতা তিনি, এবং সমস্ত ক্রিমিনাল তিনি পুষে রাখেন। তারপরেও তার বাড়ির সামনে থেকে বোম পাওয়া যাচ্ছে। তাহলে নিঃসন্দেহে বলতে লাগবে তারা এগুলো পরিকল্পিতভাবে করছে এবং মানুষকে যাতে ভোট না দিতে পারে সকাল থেকে চেষ্টা করেছে। বিজেপি বিধায়িকা তিনি বুথের কাছাকাছি পৌঁছালেন কি করে, এটা আমাদের বড় প্রশ্ন। বেশ, একেবারেই বিজেপি প্রতিনিধি সুমন বাবু, আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে এইমাত্র গৌরাঙ্গ বাবু যেমনটা বললেন বিজেপি ভোটে জিতবে না, পাশাপাশি তিনি এমনটাও বললেন কেন্দ্র টাকা দিচ্ছে না, পাশাপাশি যার জন্য রাজ্যে আরও কিন্তু ভুক্তভোগী হচ্ছেন রাজ্যের বেকার যুবক যুবতীরা, এই ধরনের তিনি আরও বহু কিন্তু অভিযোগ তুললেন। এই বিষয়ে আপনি কি বলবেন? নমস্কার। গৌরাঙ্গবাবু যে কথাগুলো বললেন সেগুলো হয়তো কিছুটা ওনার শুভবুদ্ধি সম্পূর্ণ বিষয়টাকে একটু বিভ্রান্তকর। আপনি দেখুন, আজকের যে নির্বাচন হয়েছে সেখানে 216 নম্বর বুথে যে পরিস্থিতি সৃষ্টি করেছে কারা করেছে? টিএমসি করেছে। যেখানে যেখানে ঘটনাগুলো ঘটেছে তার সূত্র, তার মূল কাণ্ডারই এখানে উদয়ন গুহ। কারণ তিনি ওখানকার এমন একজন নেতা যার দ্বারার কথা মতো চলে সমস্ত ওখানকার যারা বাহুধারী এবং বলশালী লোক যারা। ভারতীয় জনতা পার্টি এখানে শুধুমাত্র রাজ্যের ব্যাপার নয়, সারা ভারতবর্ষে আপনি দেখুন, বিশ্লেষণ করে দেখুন, কোথাও কোনো নির্বাচনে কোনো অশান্তি নেই, অথচ এইখানটায় সামান্য লোভের জন্য মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে এবং মানুষের মধ্যে একটা ভয় সৃষ্টি তুলে ধরা হচ্ছে, মিথ্যে বিষয় বলা হচ্ছে। আর আপনি যেটা বললেন কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকাগুলো, আপনি বলুন যে হিসাবের টাকা দিতে পারে, হিসাবটাই যে সঠিক দিতে পারে না, সেইখানে টাকাগুলো কিভাবে দেবে? কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলো গ্রহণ করতে তাদের অসুবিধা কোথায়? আপনি ভাবুন, আয়ুষ্মান ভারত যে এত বড় একটা প্রকল্প, যেখানে 5 লাখ টাকা সুবিধা পাবে, আরে ঠিক আছে সে টিএমসি করে, সেটা বড় প্রশ্ন নয়, তার সুবিধাটা কে দিচ্ছে? সুবিধাটা আমরা ভাবি, আমরা কখনোই আমাদের রাজনীতির আদর্শে কখনোই অশান্তি চাই না। গণতন্ত্রের এই উৎসবে সবাই সুস্থভাবে ভালোভাবে ভোট দেবে, এটা আমরা কামনা করি। এবং আমাদের আজকের নির্বাচনের বিধিতে যেটুকু আমরা দেখতে পেয়েছি সবটাই যেন সাজানো। যে বোমার কথা বলুন দেখুন, বোমাটা যারা রেখেছে তারাই আবার সেই বিষয়গুলো উত্থাপন করছে। নিশ্চয়ই নির্বাচন কমিশন আছে, দেখবেন সেগুলো বিষয়। আর সবার পরই এই সমস্ত কিছু মানুষ দেখবেন, জনগণ সবার উপরে। আমরা 10 বছর কেন্দ্রে ছিলাম, আজ বিশ্বের বাজারে নরেন্দ্র মোদীর সেই উন্নত ভারত, বিকাশময় ভারত,
এবং আমরা শুধু দুঃখের বিষয় এটাই জানাচ্ছি, এই রাজ্যে আমরা সেই বিষয়টা করতে পারছি না। এবার নিশ্চয়ই আসবে, আমরা 400 পার করব এবং জনগণ সেখানে নিশ্চয়ই আমাদের দুহাত তুলে আশীর্বাদ করবেন। একেবারেই। সত্যজিৎ দা, তোমার কাছ থেকে জানবো, এই যে এই বিষয়গুলো যে হচ্ছে এই লোকসভা কেন্দ্রকে ঘিরে, এই যে এত অশান্তিকর পরিস্থিতি, আমরা যদি খুব ভালো করে সেই ভিজুয়ালগুলো দেখি তাহলে একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে সেখানে শুধুমাত্র হয় দলীয় কর্মীরা রয়েছেন, নয়তো এলাকাবাসীরা রয়েছেন, এ ধরনের মানুষই কিন্তু রয়েছেন। কিন্তু যেমনটা নির্দেশিকা অনুযায়ী বলা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এই ঘটনাস্থলগুলিতে কিন্তু বেশি করে মোতায়েন করে রাখা হয়েছে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ, এ ধরনের আধিকারিকদের। কিন্তু আপনার ভালো করে আপনি একবার যদি দেখেন সেই ফুটেজগুলো, তাহলে সেখানে দেখবেন তাদের কিন্তু কোনো চিহ্ন নেই, একটা বিন্দুমাত্র চিহ্ন নেই। এই জিনিসটা কেন হচ্ছে? কোথায় গাফিলতিটা থাকছে? কেন্দ্রীয় বাহিনীর ভোটের দিন কেন্দ্রীয় বাহিনী থাকবে বুথ রক্ষার জন্য। গ্রামে কিন্তু রুট মার্চ করতে কেন্দ্রীয় বাহিনী যাওয়ার আজকের দিনে অন্তত নয়, কিন্তু গ্রামের যে নিরাপত্তা এটা কিন্তু অবশ্যই কেন্দ্রীয় বাহিনীর নজর দেওয়া উচিত এবং রাজ্য পুলিশ তাদেরও নজর দেওয়া উচিত। কিন্তু যে উত্তেজনাপূর্বক এলাকাগুলোতে সেখানে কিন্তু সাধারণ মানুষ, মানে পুলিশেরও দেখা নেই, কেন্দ্রীয় বাহিনীরও দেখা নেই। যদি থাকতো তাহলে হয়তো এতটা অশান্তি হতো না, কিন্তু কিছুটা হলেও কমে যেত। কিন্তু এই উদাসীনতা কেন, সেটা অবশ্যই কমিশনের নজর দেওয়া উচিত। কিন্তু আরেকটা বলবো যে এখানে কিন্তু কোচবিহারে পেশি শক্তি একটা মানে আগেও ছিল, এখনও রয়েছে। কারণ আমরা জানি এই কোচবিহার লোকসভা কেন্দ্রে একটা সময় দীর্ঘদিন সাংসদ ছিলেন ফরওয়ার্ড ব্লকের অমর রায় প্রধান। তো তারপর তৃণমূল দখলে এসছে, কিন্তু তৃণমূল কংগ্রেস আসার পরেও কিন্তু পেশি শক্তি কিন্তু প্রবলভাবে তারাও করেছে, বিজেপি আসার পরে তারাও। 2021 বিধানসভা নির্বাচনের পরে যে ভোট পরবর্তী হিংসার ঘটনা অভিযোগ উঠেছিল বিরোধীদের পক্ষ থেকে, কিন্তু কোচবিহার একমাত্র জেলা যেখানে কিন্তু পাল্টা মারের নিদান দিয়েছিলেন বিজেপি নেতারা। কারণ বিজেপির তৎকালীন জেলা সভাপতি ছিলেন মালতী রাভারাই, তিনি কিন্তু হুঙ্কার ছেড়েছিলেন এবং বিজেপি কিন্তু পাল্টা মার কোচবিহার থেকে শুরু করেছিল, যার ফলে কিন্তু সে সময় উদয়নগুড়ের হাত ভেঙেছিল। সুতরাং কোচবিহারে পেশি শক্তি কিন্তু একটা আগে থেকেও ছিল, রাজনীতিতে একটা এখানে কিন্তু প্রয়োগের বারবার সামনে এসছে। এবার দেখো, আরও দুটো কেন্দ্র কিন্তু রাজ্যেই নির্বাচন হচ্ছে। জলপাইগুড়িতে সামান্য কিছু উত্তেজনার সৃষ্টি হলেও আলিপুরদুয়ারে কিন্তু তেমন কিছু সেরকম খবর নেই। সাময়িক কিছু বিক্ষিপ্ত ঘটনা থাকলেও কিন্তু সমস্ত কেন্দ্রবিন্দুতে কিন্তু এই কোচবিহার, আর সবথেকে বেশি কোচবিহারের দিনহাটা বিধানসভা কেন্দ্রে। এবার দেখো, 21 নির্বাচনে দিনহাটা বিধানসভা কেন্দ্রে যেতে নিষেধ প্রামাণিক সামান্য 59 ভোটের ব্যবধানে জিতেছিলেন, কিন্তু তারপরে তিনি ইস্তফা দেন। তারপরে যে উপনির্বাচন হয়েছিল সেখানে কিন্তু উদয়ন গুহ বিপুল মার্জিনে যেতেন। তো এখানে কিন্তু বিরোধীদের অভিযোগ ছিল যে পেশি শক্তি ব্যবহার করে। তো এবার পেশি শক্তি কোচবিহারে কিন্তু প্রচণ্ডভাবে ব্যবহার হয়, কিন্তু কেন্দ্রীয় বাহিনী বলবো কমিশনে আরও বেশি করে এখানে নজরদারি দেওয়ার প্রয়োজন ছিল। কারণ দেখো, গণতন্ত্রের উৎসব, এখানে মানুষের রক্ত ঝরবে, এটা তো কাম্য নয়। এটা শান্তিপূর্ণভাবে নির্বাচন হলেই ভালো হতো। একবারই। তবে গৌরাঙ্গ বাবু, আপনার কাছ থেকে জানতে চাইবো, আজ কিন্তু উদয়ন গুহ বারবার করে কিন্তু ইলেকশন কমিশনের দিকেই কিন্তু টার্গেট করেছেন, তিনি ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন উদয়ন গুহ, এ বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, ইলেকশন কমিশন তো উদয়ন গুহকে তার বাইরে বেরোতে না করেছে এবং নির্দেশ দিয়েছে, কারণ নিশীথ প্রামাণিক যেভাবে করে চেয়েছিলেন, নিশীথ প্রামাণিক যেভাবে করে, কারণ নিশীথ প্রামাণিকই প্রতিদ্বন্দ্বী রয়েছেন উদয়ন গুহ। তো সেই জায়গাটায় তৃণমূল কংগ্রেসকে আটকে দেওয়া আমরা দেখেছিলাম, অনুব্রত মণ্ডলের সময়ও তাকে ঘরবন্দি করার চেষ্টা করা হয়েছিল। যেখানে যেখানে হচ্ছে বিজেপি ভয় পায়, যাদের যে সমস্ত নেতাদেরকে বিভিন্নভাবে ভয় পেয়েছে তাদেরকে সে দক্ষিণ 24 পরগনা হোক বা বিভিন্ন হোক, কনস্পিরেসি করে, ষড়যন্ত্র করে, মিথ্যা ব্লেম দিয়ে এটা ওটা করে কাউকে জেলে ঢুকিয়েছে, কাউকে ঢুকানোর চেষ্টা করছে, কারোর বিরুদ্ধে সিবিআই তদন্ত, ইডি সিবিআইকে মিসইউজ করে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে, যার প্রমাণ এখন পর্যন্ত একটাও করতে পারলো না। আজকে আমরা দেখলাম যে সবথেকে নৃশংস বাজে ঘটনা যেটা ঘটে গেল, একটা আমাদের দিল্লির মুখ্যমন্ত্রীকে ঢুকানো হলো জেলে এবং হচ্ছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ঢুকানো হয়েছে। এই যে ক্ষমতার অপব্যবহার এবং দিল্লি
আগামী দিনে যদি লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায়, তাহলে আগামী দিনে মানুষের যে বেকারত্বের সমস্যা যে ব্যয় করে বেড়েছে, দেশ তো বিক্রি হয়ে গেছে, দেশ তো বিদেশিদের কাছে বিক্রি হয়ে গেছে, দেশের সমস্ত সম্পত্তি অতি নরেন্দ্র মোদী সময়কালে তাহলে বিক্রি হয়ে গেছে। মানুষের জীবন জীবিকা থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্র আজকে 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 প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে গেছে। শুধু নরেন্দ্র মোদীকে রাম বলে প্রতিষ্ঠা করে, ভগবানের অবতার বলে প্রতিষ্ঠা করে দিয়ে চালিয়ে দিয়ে এবারের বৈতরণী ভোটটা পার করতে যাচ্ছে। আগের বারে বৈতরণী পার করেছিল পুলওয়ামা দিয়ে, পাকিস্তান, আফগানিস্তান, এবারে হচ্ছে রাম মন্দির এগুলো চলছে মানুষের কাছে। আমি বলিনি আপনার সময়টাতে আপনি বলবেন, কিন্তু বিষয়টা সেটা নয়, বিষয়টা মানুষকে জানতে লাগবে যে আগামী দিনে মানুষ কিভাবে ভালো থাকবে। এবং ভারতবর্ষ আজকে গত 10 বছরে জিডিপিতে পিছিয়ে, বেকারত্বে পিছিয়ে, এবং তার মধ্যে বিশ্ব ক্ষুধার সূচকে ভারতবর্ষ 113 নম্বরে, নরেন্দ্র মোদীর সময়কালে বিশ্ব ক্ষুধার সূচকে ভারতবর্ষ 113 নম্বরে। সেইটা হচ্ছে সেটা কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী, আমাদের রিপোর্ট নয়, কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী। এবং নরেন্দ্র মোদীর সময়কালে যত কেলেঙ্কারি হয়েছে, বলছে গোটা বিশ্বের সবথেকে বড় কেলেঙ্কারি হয়েছে নির্বাচনী বন্ডের ক্ষেত্রে। যে কেলেঙ্কারিটা হয়েছে তার জন্য অর্থমন্ত্রী দাঁড়াতে যাচ্ছে না, কারণ জেলে যাবেন। আর আজকে যদি ক্ষমতা যদি ইন্ডিয়া জোট আসে আগামী দিনে নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে বড় নেতাদেরও জেলে যেতে লাগবে। এই জেলে দেওয়ার প্রবণতা এবং মানুষকে ভয় দেখানোর প্রবণতা, এবং আগামী দিনে নির্বাচনই তো হবে না। বিজেপি যদি জিতে গেল, আগামী দিনে কোনো পৌরসভা, পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত কোনো জায়গায় তারা নির্বাচন করতে দেবে না, বিধানসভা নির্বাচন ভেঙে দিবে। গণতন্ত্রকে ভেঙে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে আমাদের লড়াই। এবং রাজ্যকে তো আপনার নেতারাই হুমকি দিচ্ছে, যদি বিজেপি ক্ষমতা আসে একটা গণতান্ত্রিক সরকারকে, জিতে আসা সরকারকে তারা ভেঙে দেওয়ার চেষ্টা করছে। আজকে দেখুন, আজকে 102টো লোকসভা নির্বাচনে হচ্ছে ইলেকশন, টিভিতে দেখানো হচ্ছে না, সমস্ত নিউজ চ্যানেলগুলোকে হুমকি দিয়ে তাদের স্যাটেলাইট বন্ধ করে দেওয়ার প্রচেষ্টার মাধ্যমে তাদেরকে ভয় দেখিয়ে আলিপুরদুয়ার এবং করে দেওয়ার চেষ্টা। আপনারা সমস্ত নিউজ চ্যানেল বন্ধ করে দেওয়ার চেষ্টা, তাদের ক্ষেত্রেও পেশি শক্তি প্রয়োগ করছে। এই মোদির গ্যারান্টি চলছে, কি গ্যারান্টি দিয়েছে? কোনো কাজ হয়েছে কি? কোন গ্যারান্টি দিয়েছে? আজকে 2 কোটি বেকারের চাকরির কথা বলা হয়েছিল, প্রতি বছর 50 কোটি বেকার তৈরি হয়ে গেছে 130 কোটি মানুষের মধ্যে। হয়তো রেল, ইন্ডিয়া, এয়ারসেল সব বিক্রি হয়ে গেছে। আজকে বলা হয়েছিল গ্যাসের দাম থাকবে, 100 টাকা গ্যাস বিক্রি হচ্ছে। বেকার পড়ে আছে সেখানে কলকাতা 130 কোটি মানুষ। কলকাতার কথা বলে না, কলকাতা পশ্চিমবঙ্গের মধ্যে, ভারতবর্ষের মধ্যে একটা রাজ্য, এমন একটা রাজ্য যেখানে চাকরি হয়, করোনার সময় চাকরি হয়, চাকরি হয়েছে, চাকরি প্রার্থী তো বিজেপি আপনাদেরই পাঠানো লোক, সবাই চাকরি হবে না। আপনার কাছ থেকে, সুমন বাবু, আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে চাকরি প্রার্থী নিয়ে যে কথাগুলো হচ্ছে বা চাকরি নিয়ে যে কথাগুলো হচ্ছে, সেটা হচ্ছে বিগত দিনে আমরা কিন্তু বহুবার এই বিষয়গুলো দেখেছি যে চাকরি প্রার্থীরা চাকরির জন্য বছরের পর বছর ধরে হাহাকার করছে। আপনি একজন চিকিৎসক, এই ক্ষেত্রে কিন্তু একটু বলে নিই যে চিকিৎসক ওই শব্দটা একটু হবে না, মার্জিত করবেন, ওখানে শিক্ষক হবে আর কি। প্রথমে একটু শিক্ষক, আপনি একজন শিক্ষক, আমার ত্রুটি মার্জনা করবেন, আপনি একজন নিজেও শিক্ষক। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই শিক্ষা ব্যবস্থা নিয়েও কিন্তু জোর কদমে আন্দোলন চালিয়েছে একটা সময়, এবং এখনো চলছে এই চাকরি প্রার্থীরা। তো সেই ক্ষেত্রে তার মধ্যে থেকে দেখা যাচ্ছে যে বহু মানুষ চাকরি পেয়েছে, তার পেছনে যে রহস্যটা রয়েছে সেটা হচ্ছে ঘুষ। এ বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এই বিষয়ে যা তৈরি করা পথ এই রাজ্য সরকার তৈরি করেছে, যারা দিয়েছে, যারা নিয়েছে, আমি তাদের কোনো দোষ দেবো না, তা সে কথা বলবো না। সেই পথকে প্রশস্ত করেছে কে? নিশ্চয়ই সরকার। এই সরকার আসার পর একটা এসএসসি, গৌরাঙ্গবাবু এখানে আছেন, আপনি ধারাও করে বলতে পারবেন এখানে এসএসসি হয়েছে? এসএসসি গুলোকে তো কোর্ট কেসে বন্ধ আপনারা করে রেখেছেন। কোর্ট কেস কেন হবে? পরিকল্পনা যখন হবে কেন? এই সরকার 1 লক্ষ প্রাইমারি টিচারকে চাকরি দিয়েছে। 2-4টা ঘটনা, ইনসিডেন্ট ছাড়া 2-4টে ঘটনা, যে ঘটনার জন্য আজকে একের পর এক শিক্ষামন্ত্রী থেকে নিয়ে সবাই জেলে। সবার বাড়িতেই টাকা পাওয়া যায়। আপনি হেমন্ত বিশ্ব শর্মার বাড়িতেও টাকা পান, আপনারা কেজরিওয়ালের বাড়িতেও টাকা পান, আপনারা মনোজ সিসোদিয়ার বাড়িতেও টাকা পান, সবার বাড়িতে টাকা, কিন্তু বিজেপি নেতার বাড়িতে কোনো টাকা পাওয়া যায় না। এইখানে জনগণ যা কিছু করবে, বিজেপির কোনো নেতার বাড়িতে টাকা পাওয়া যায় না, এটা হচ্ছে রহস্য। তো পাবে রহস্য।
এটা হচ্ছে রহস্য। এই যে বড় একটা বিষয়, যিনি অর্থমন্ত্রী, আপনাদের অর্থমন্ত্রীর হাজবেন্ড সেটা- বলছেন সেটা যে সম্পূর্ণ বিশ্বের তার সব থেকে বড় কেলেঙ্কারি নরেন্দ্র মোদীর সময় হয়েছে। না না সেটা 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 ইলেকট্রনের নয়। বন্ডের সব থেকে 4,978 ইলেকট্রন বন্ডের কথা বলছেন, সেখানে কেলেঙ্কারি হয়েছে। সেখানে সেই সবচেয়ে বড় কেলেঙ্কারির কেলেঙ্কারি যদি দায়টা করে কে থাকে, নেবে? তাহলে আর মানুষের দলই করে দেখে দিচ্ছে। আচ্ছা, মানুষের আমরা এই প্রতিদিনের মুহূর্তে দৈনন্দিন দেখবো জীবনে মানুষ চুরি যে মানুষ হচ্ছে, মানুষ সেটা দেখবে, মানুষ সেটা দেখবে। মানুষের প্রতিদিনের টাকা যে কেন্দ্র সরকার চুরি করছে, দুপুর সেই 3টে পর্যন্ত যে বিভিন্ন রাজ্যে যে ভোট হয়েছে, বিভিন্ন রাজ্যে যে ভোট হয়েছে আমরা সেই শতাংশটা দেখে নেব। তার মধ্যে থেকে 21টি রাজ্যের পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গও কিন্তু রয়েছে। আর সেখানে আজ প্রথম পর্যায়ে 3টে কেন্দ্রে হতে চলেছে ভোট গ্রহণ। সেখানে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার রয়েছে। তো সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে শতাংশ, অর্থাৎ এই দুপুর 3টে পর্যন্ত কত শতাংশ ভোট দান হয়েছে তার আপডেট একবার আমাদের দর্শকদের জন্য রইল। জলপাইগুড়িতে 67.28%, আর সেই সাথে সাথে কোচবিহারে 65.54% রইল। আলিপুরদুয়ার, সেখানে এই মুহূর্তে অর্থাৎ দুপুর 3টে পর্যন্ত 66.23% ভোট দান হয়েছে। আর এই তথ্য ইলেকশন কমিশন থেকেই কিন্তু প্রস্তুত করা হয়েছে। উত্তরপ্রদেশ রয়েছে 45.47%, উত্তরাখণ্ড 45.5%, পশ্চিমবঙ্গে মোট 66% ভোট এই মুহূর্তে পড়ে গেছে। আর ত্রিপুরাতে 68% ভোট পড়ে গেছে। আর বিকেল 3টে পর্যন্ত বিভিন্ন রাজ্যের ভোটের শতাংশ নির্বাচন কমিশন প্রকাশ করেছে, যেখানে রয়েছে উত্তরাখণ্ড 45.5%, তার পাশাপাশি রয়েছে রাজ্য পশ্চিমবঙ্গ 66%। দুপুর 3টের মধ্যেই পশ্চিমবঙ্গে কিন্তু 3টি কেন্দ্র ঘিরে 66% ভোট পড়ে গেছে, ত্রিপুরায় 68%। আর এদিকে বাকি রইল উত্তরপ্রদেশ, সেখানে 45.47% ভোটদান হয়ে গেছে। উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ তো বিজেপি শাসিত রাজ্য, এত কম ভোট পড়লো কেন? উত্তরটা একটু বললে পরে ভালো হয়। পশ্চিমবঙ্গে বেশি ভোটের পার্সেন্টেজ উত্তরাখণ্ড বিজেপি শাসিত রাজ্য, সেখানে 3টে পর্যন্ত কেন ভোট হচ্ছে না? সেখানে কি মানুষ ভোট দিতে যেতে পারছে না? সেটা ইলেকশন কমিশন ডিক্লেয়ার করুক যে 3টে পর্যন্ত 7 ঘন্টা 8 ঘন্টা হয়ে গেল, 8 ঘন্টা 9 ঘন্টা হয়ে গেল, তবুও ভোট হচ্ছে 45% আটকে রয়েছে কেন? মানুষকে ভোট দিতে দেওয়া হয় না। বিজেপি শাসিত রাজ্যগুলোতে মানুষ ভোট দিতে যদি পারতো, আনকন্টেস্টেড বুথ হচ্ছে ত্রিপুরাতে থাকতো না, পঞ্চায়েত নির্বাচনে 95%। সেটা তো আপনারা দেখিয়েছেন। 95% আনকন্টেস্টেড কাকে বলে? এই রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের কিছু ছিল না। কি করে হয়েছিল আনকন্টেস্টেড বুথ? আনকন্টেস্টেড বুথ তো ওয়েস্ট বেঙ্গলে কোনোদিনও হয় নাই। আমার তো রাজনৈতিক বিশ্লেষক পাশে বসে রয়েছেন, আমি তো জিজ্ঞেস করবো আনকন্টেস্টেড ভোট 95% কি করে হয়েছিল? সেটা কি তো করে হয়েছিল? আমরা তো পথ একবার দেখেছি আমাদের রাজ্যে। 96% কি করে হয়েছিল? আমাদের রাজ্যে সেটা দেখেছি। না, আমাদের রাজ্যে তো আনকন্টেস্টেড বুথই হয়নি। আমাদের বিজেপি শাসিত রাজ্যগুলোতে ভোট দিতে দেওয়া হয় না, টিভিতে প্রকাশ করতে বাধা দেওয়া হয়, মানুষের গলার কণ্ঠরুদ্ধ করে দেওয়া হচ্ছে, মানুষকে জানতে দেওয়া হচ্ছে না আসল শতাংশ। উত্তরপ্রদেশে কি করে 45% হয়? 8 ঘন্টা হয়ে গেছে। এবার দেখুন এখানে এই প্রশ্নের উত্তর আপনি যেটা বলছেন, উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য, তো যেখানে আমি যদি ভুল না বলে থাকি 45 মানে 45 আর 66 আরো তো সময় রয়েছে। গৌরাঙ্গবাবু, আপনি অনেকক্ষণ ধরে বলছেন, আপনাকে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, ত্রিপুরা কিন্তু বিজেপি শাসিত রাজ্য, আর সেখানেই কিন্তু সব থেকে বেশি শতাংশ ভোট এবং পড়েছে। ত্রিপুরাতে হয়েছে খুব ভালো ঘটনা, কিন্তু আমি উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথের জায়গা বলছি, যেখানে আমাদের আমার যোগী আদিত্যনাথের কথা বলছি, 8% ভোট, যারা তো ভগবানের আর অবতার, একটাতে প্রায় 46%। তাহলে কি মানুষের সময় রয়েছে, নিশ্চয়ই দেবে 7টা অবধি তো ভোট, কিন্তু সেটা বড় প্রশ্ন গিয়ে ভোট ক্যাপচারিং হবে। প্রশ্ন হচ্ছে একেবারে এই যে ভোটের আপনাদের কাছে ফিরে আসবো। দুজনেই কিন্তু জানতে চাইছেন আমাদের পলিটিক্যাল অ্যানালাইসিস্ট কি বলছেন। সত্যদা, তোমার কাছ থেকে শুনবো। দেখো, গ্রীষ্মকাল স্বাভাবিকভাবে প্রচণ্ড গরম, তো যেই বুথ কেন্দ্রে বা রাজ্যে এই গরমের তাপমাত্রা বেশি থাকে, এই সময় সকালবেলায় প্রচণ্ড ভোট পড়ে, একটু বেশি মাত্রায় ভোট পড়ে, এবং গরম দুপুর বেলা যত বাড়তে থাকে তত কিন্তু ভোটের পার্সেন্টেজটা কমে যায়। আবার দেখবে বিকেলের পরে কিন্তু আবার ভোটের চাপটা বাড়ে, ভোটের লাইনটা পড়ে। তো ওয়েদার একটা ফ্যাক্টর হতে পারে, ভোট কম পড়া বা এটা একটা ফ্যাক্টর হতে পারে। এখন আরেকটা জিনিস যেটা গৌরাঙ্গবাবু যেটা বললেন, যে হয়তো
যে ভোট দিতে দেওয়া হচ্ছে না, এটাও হতে পারে, কিন্তু সেরকম কিন্তু ছবি তেমন কোনো সামনে আসেনি। যেটা আমরা অশান্তির ছবি কিন্তু সবথেকে বেশি কোচবিহার থেকে পেয়েছি, একেবারেই। বাকি কিন্তু সেই জিনিসটা কিন্তু উত্তরপ্রদেশ বা উত্তরাখণ্ড থেকে আসেনি। কিন্তু আমার মনে হয় ওয়েদারের জন্য হয়তো ভোট পার্সেন্টেজটা একটু কম আছে। আরেকটা বিষয় হচ্ছে সত্যদা, এই যে কোচবিহারে সব থেকে বেশি অশান্তির খবর এসছে, আর কোচবিহারেই কিন্তু এই 3টি কেন্দ্রের মধ্যে থেকে সব থেকে বেশি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে 112। আমি বলে দিই, কোচবিহারে 112 নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। 112 কোম্পানি নিরাপত্তা বাহিনী কিন্তু কোচবিহারে মোতায়েন করা হয়েছে। সেখানে আলিপুরদুয়ারে রয়েছে 63 কোম্পানি, আর এদিকে জলপাইগুড়িতে রয়েছে 75 কোম্পানি। আলিপুরদুয়ারে কিন্তু সব থেকে কম 63 কোম্পানি নিরাপত্তা বাহিনী, আর সেখানে জলপাইগুড়িতে খানিকটা বেশি হলেও 75 কোম্পানি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সেইখানে কোচবিহারের সংখ্যাটা একবার দেখুন, 112 কোম্পানি কোচবিহারের নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সুমন বাবু, এই যে 112 কোম্পানি দেওয়া হয়েছে কোচবিহারে, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় আছে? বিগত 1 বছর 2 বছর ধরে দেখুন, সেই শীতলকুচির ঘটনার পর থেকে তারপরে যেভাবে রাজনৈতিক গেম এখানে খেলানো হয়েছিল, বিশেষ করে উদয়ন গুহ দ্বারা, এই সমস্ত কিছু নিশ্চয়ই নির্বাচন কমিশন হয়তো বুঝতে পেরেছে যে না, এখানে অশান্তির একটা বাতাবরণ আছে। এখানে তো আমরা বলিনি যে আমাদের পার্টি থেকে আমরা বলিনি তো আমাদের এখানে এটা দিতে হবে। এটা ভারতবর্ষের নির্বাচন কমিশন, তারা নিশ্চয়ই সেই বিষয়গুলো যেখানে দেখবেন সেন্সিটিভ বুথ রয়েছে সেখানে নিশ্চয়ই বেশি করবেন। সারা ভারতবর্ষে যেখানে ভোট হচ্ছে সেখানে কোথাও খোনাখুনি কোনো প্রতিচ্ছবি নেই, অথচ দেখুন প্রথম নির্বাচনে 3টে কেন্দ্রের মধ্যেই রক্তাক্ত, কোথাও বুথ জ্যাম, এগুলো যেন সবই একটা গেম পরিকল্পনাভাবে সাজানো, যার জন্য নির্বাচন কমিশন সেটা বুঝেই হয়তো 100 কোম্পানির উপরে দিয়েছে কোচবিহারে। আমি এ বিষয়ে বলতে চাই যে স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী রয়েছেন নিশীথ প্রামাণিক, নিজের এলাকার বুথ দখল করবার জন্য যাতে সহজে বুথ দখল করতে পারেন এবং সাধারণ মানুষ যাতে ভয়ে ভোট দিতে না আসতে পারে বা নিজেরা চেষ্টা করতে পারেন গণ্ডগোল করার জন্য, নিজের দপ্তরে যেহেতু মন্ত্রী, তাই জন্য সমস্ত তাদের দপ্তরের নিজস্ব কেন্দ্রীয় বাহিনীকে তুলে নিয়ে গিয়ে অশান্ত শীতলকুচিত ঘটনা তো বিএসএফ প্রায় খুন করেছিল সেখানটায়। 2 জন হচ্ছে নিরপরাধী ব্যক্তিকে, তার প্রমাণ মানুষ পেয়েছিল, তার চোখের সামনে সবাই দেখেছিল যে সেই দিন হচ্ছে গুলি করে মারা হয়েছিল। আজকে জোর করে দখল, সেই সময় ভোটটার সময়, তো সেই সময় যে ঘটনাটা ঘটেছিল, আবার সেই কেন্দ্রীয় বাহিনীকে পেছন থেকে রেখে একে নিজেদের ভোট সিদ্ধি করার জন্য, ভোট লুট করার জন্য আজকে ওখানটায় নিয়ে গেছে। কিন্তু নিয়ে যাওয়ার পরেও আরও অশান্তিটাকে বাড়ানোর চেষ্টা করা হয়েছে, মানুষের মধ্যে বিশৃঙ্খলা করার চেষ্টা করা হয়েছে। মানুষ আজকে ভোট দিতে যেতে পারছে না, মানুষ ভয় পাচ্ছে। আচ্ছা একজন বিজেপি বিধায়িকা তিনি নিজে চলে যাচ্ছেন, ভাবতে পারেন তিনি বুথের সামনে যাওয়ার অধিকার নাই, সেই সময়টাতে তিনি চলে যাচ্ছেন। আর তৃণমূল কংগ্রেসের একজনকে দেখাতে পারবেন যে বুথের কাছে গেছে বা বুথ ক্যাপচার করার চেষ্টা করছে বা ইভিএম তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বা ছাপ্পা ভোট মারার চেষ্টা করছে। এই তো 216 নম্বর, 216 আপনি দেখেন, কোথাও কোনো চিত্র নেই, টোটালটাই হচ্ছে 216 নম্বর বুথে কি হয়েছিল দেখেন একবার। গৌরাঙ্গ বাবু, আপনার কথা থেকে আমি একটা প্রশ্ন সুকুমার বাবুর উদ্দেশ্যে করতে চাই। এই যে নিশীথ প্রামাণিক, তিনি কিন্তু কোচবিহারের বিজেপি প্রার্থী, আর কোচবিহারে কিন্তু সমস্ত রকমের অশান্তি হয়েছে এবং দেখা যাচ্ছে যে বহু জায়গায় এই মারমার কাটকাট পরিস্থিতি কিন্তু কোচবিহারে বিরাজ করছে সারা দিন ধরে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি কিন্তু সকাল থেকেই বেরিয়ে গিয়েছেন পর্যবেক্ষণ করতে প্রতিটি জায়গা, যেখানে তৃণমূল সভাপতিকে আক্রমণ করা হয়েছিল তিনি তাকেও কিন্তু দেখতে তিনি ভেটাগুড়ির চিকিৎসালয়ে গিয়েছিলেন। সেখানে নিশীথ প্রামাণিক, যেটা তার নিজের লোকসভা কেন্দ্র, তিনি সেখানে 11টা 11:30টার দিকে ঘর থেকে বেরিয়েছেন। দেখুন, মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে, সেখানে শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিচ্ছেন না, গোটা কোচবিহার আজকে সারা দিন ধরে উত্তপ্ত হয়েছিল। দিতে চাইছেন, দিতে যাচ্ছেন, সেই মুহূর্তে নানান বাধা আপনারা দেখেছেন, আপনাদের টিভিতে আমরাও দেখেছি। এই বাধাগুলো কোথা থেকে আসে? আপনি দেখুন, যতগুলো ঝামেলাগুলো হয়েছে প্রত্যেকটাই যেন এখানে তৈরি করা রয়েছে। এখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর উপরে যদি আক্রমণ হতে পারে, সাধারণ মানুষের কোথায় তারা নিরাপত্তা? সেই নিরাপত্তা দেওয়ার জন্য যদি নির্বাচন কমিশন সেখানে সেন্ট্রাল বাহিনী পরিপূর্ণভাবে দেয়, নিশ্চয়ই সেটা ভালো। মানুষ ভোট দিতে চাইছে, কিন্তু সেই জায়গাটায় দিতে দেওয়া হচ্ছে না। এর কারণ কি? কোথায় এত ক্ষোভ কিসের? গণতন্ত্র উৎসব,
কে জিতবে কে হারবে সেটা সাধারণ বিষয় আছেই, কিন্তু মানুষকে সাদর গ্রহণ করা হোক, এই উৎসবে পালন করতে দেওয়া হোক। বেশ, সুমন বাবু আপনার এই প্রশ্নের একটা কথা বলি। থ্রুতে শুনে নেব সত্যজিৎ। দেখুন, এখানে যে উনি যেটা বললেন যে ভোট দিতে দেওয়া হচ্ছে না বা কিছু, অভিযোগের তীর কিন্তু সবচেয়ে বেশি বিজেপির দিকেই, কোচবিহারে, অন্তত কোচবিহার জেলাতে। একেবারে। কারণ নিশীথ প্রামাণিক বেরিয়েছেন 11টার পরে। নিশীথ প্রামাণিক আর একটা ঘটনা আপনাদের বলবো, যখন তৃণমূল কংগ্রেসের যুব ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন, ওনাকে যখন দল থেকে বহিষ্কার করা হয়, এই ভ্যাটাগুড়িতে বাড়িতে বসেই কিন্তু দিনহাটা স্তব্ধ করে দিয়েছিলেন নিশীথ প্রামাণিক। সুতরাং তার হাতে মাসেল পাওয়ার কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। এবার আজকেও উনি কিন্তু পরে বেরিয়েছেন, কিন্তু তার সাথে যে অভিযোগের তীরগুলো কিন্তু যতটা না তৃণমূলের বিরুদ্ধে এসছে, তার থেকে বেশি মাত্রায় কিন্তু বিজেপির বিরুদ্ধেই আছে। এটা আপনি হিসেব করে দেখুন। তো স্বাভাবিকভাবেই পেশি শক্তিতে কেউ কোথাও কম যান না। না, হ্যাঁ, ঠিক বলেছেন। বিষয়টা এখন পেশি শক্তি বলতে আপনি যেটা বলতে চাইছেন, উদয়ন গুহকে কমিশন তার বিধানসভা কেন্দ্রের মধ্যেই আটকে রেখেছে, কিন্তু দেখুন উনি সকালবেলায় পৌঁছে গেছেন ভ্যাটাগুড়িতে। মানে ভ্যাটাগুড়ি কিন্তু নিশীথ প্রামাণিকের গড়, তার নিজের একেবারে। বাড়ি। সত্যদা, তোমার কাছে ফিরে আসব, তবে তার আগে আজ সারাদিন ধরেই কিন্তু একের পর এক বিতর্কিত মন্তব্য করে গিয়েছেন মন্ত্রী উদয়ন গুহ, আর তারপরেই তিনি কিন্তু বিক্ষোভের মধ্যে জড়িয়েছেন। একবার সেই দৃশ্য দেখব, সেখানে ছিলেন আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী, তার ওয়াকথ্রুর মাধ্যমে দেখব আমরা। প্রথম দফার নির্বাচন চলছে এবং এই রাজ্যেরও 3টি কেন্দ্রে সেখানেও কিন্তু ভোট গ্রহণ চলছে। আমরা রয়েছি কোচবিহারের একটি ভোট কেন্দ্রে এবং আমরা সকাল থেকেই যেটা দেখছি যে মহিলাদের উপস্থিতি, মহিলা ভোটারদের উপস্থিতি কিন্তু নজর কাড়া, এবং সকাল থেকেই মহিলা ভোটাররা তারা কিন্তু লম্বা লাইন দিয়ে, এবং এই যে বুথে আমরা রয়েছি সেখানে কিন্তু পুরুষ ভোটার যা রয়েছে তার থেকে অনেক বেশি মহিলা ভোটার, তারা কিন্তু ভোট দিচ্ছেন এবং তাদের যে ভোটাধিকার সেই ভোটাধিকার তারা প্রয়োগ করছেন। এত সকাল সকাল ভোট দিতে এসছেন কেন? अच्छी सकाल सकाल ना रोद आसे, इतना गर्मी है, ठंडा नहीं है अभी, गर्मी लग रहा है, सुबह से लाइन में खड़ा है, अभी वोट देने से जल्दी घर में जाएंगे इसलिए खड़ा है। एक बात पूछना है, यहाँ पर जो देख रहा है जो मेल वोटर है उससे अब जो फीमेल वोटर है इसका लाइन ज़्यादा है। ये जो आप लोगों ने वोटाधिकार को प्रयोग कर रहा है, ये कैसा लग रहा है? ये जो अच्छा लग रहा है, अच्छा ही लग रहा है, अच्छा है, सबसे अच्छा है। আমরা কথা বললাম এখানে যারা মহিলা ভোটার রয়েছে, এবং আমরাও যেটা বারবার দেখেছি বা রাজনৈতিক বিশ্লেষণের ক্ষেত্রেও কিন্তু বারবার উঠে এসছে যে রাজ্যের শাসক দল বা কেন্দ্রের শাসক দল তারা কিন্তু বিভিন্ন জায়গায় খবর এসছে, মানে মূলত ভ্যাটাগুড়ির থেকে যে খবর আমরা পেয়েছি, ভ্যাটাগুড়িতে অনন্ত বর্মন আমাদের যে ব্লক সভাপতি, তাকে আপনারা দেখেছেন কিভাবে মারা হয়েছে। রক্তাক্ত অবস্থায় একটা ছেলে, সে হাসপাতালের বিছানায় ভোটের দিন শুয়ে আছে, পড়ে আছে, এবং তাকে পরিকল্পিতভাবে বিজেপি মেরেছে যাতে সে এলাকায় ঘুরতে না পারে, এলাকায় থাকতে না পারে। কারণ তারা এই এলাকাটাকে একেবারে ভোট লুটের জায়গা করতে চায়। তা সেইখানে যারা বাধার কারণ হবে তাদের উপর অত্যাচার হবে, তাদের উপর মানসিক অত্যাচার করা হচ্ছে, তাদেরকে যাতে তারা যাতে ভোট দিতে যেতে না পারে তার জন্য চেষ্টা হচ্ছে। আর পাশাপাশি তৃণমূলের কর্মীদের ঘরে ঢুকিয়ে দাও, ভয় দেখানো, এর একটা প্রচেষ্টা চালাচ্ছে। একেবারে। তবে আবারও আলোচনা শুরু করার আগে আমরা দেখে নেব যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই মুহূর্তে অর্থাৎ 5টা পর্যন্ত কত শতাংশ ভোট পড়লো আমাদের রাজ্যের 3টি কেন্দ্রে। আলিপুরদুয়ারে 75.54%, সাথে রয়েছে জলপাইগুড়ি, সেখানে এই মুহূর্তে অর্থাৎ 5টা অবধি 79.33%, রইল কোচবিহার কেন্দ্র 77.73%। এই ভোটের শতাংশ হচ্ছে গিয়ে বিকেল 5টা পর্যন্ত, যা ইলেকশন কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। আবারও জানিয়ে দিই, জলপাইগুড়িতে ভোট পড়েছে 79.33%, লোকসভা কেন্দ্র কোচবিহার ভোট পড়েছে 77.73%, আর বাকি রইল আলিপুরদুয়ার, সেখানে 75.54%। বিকেল 5টা পর্যন্ত কিন্তু ভোটদান হলো, আর এমনটাই তথ্য প্রকাশ করেছে ইলেকশন কমিশন। একেবারেই। তো আমরা আবারও এবার আলোচনার দিকে ফিরবো। তো সুমন বাবু, আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে উদয়ন গুহ কিন্তু বারবার ওই একই কথা যেটা আমি গৌরাঙ্গ বাবুকে জিজ্ঞেস করেছিলাম, যে তিনি কিন্তু এই কেন্দ্রীয় বাহিনীর দিকে আর ইলেকশন কমিশনের দিকেই কিন্তু বারবার টার্গেট করছেন, তাদের ভূমিকার উপরে তিনি প্রশ্ন তুলছেন। দেখুন, ইলেকশন কমিশন তার নিজস্ব
রুট ম্যাপে সেইভাবে কাজ করছেন, সেইখানে তো কারো কোনো কিছু বলার নেই। এবার বাহুবলী যারা রয়েছেন তাদের তো নিশ্চয়ই সেই জায়গাগুলো তো তারা দেখবেন। কোথাও যদি কোনো অশান্তির ঘটনা হওয়ার কোনো কারণ থাকে তাহলে সঙ্গে সঙ্গে ইনফরমেশন পাচ্ছেন, সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে সিআরপিএফ যাচ্ছে সেইখানে। আমরা নির্বাচন কমিশন নিয়ে এই বিষয়ে কিছু বলবো না, তবু কয়েকটা জায়গায় আমাদের একটুখানি অভিযোগগুলো রয়েছে। আমরা অভিযোগ করেছি কিভাবে আমাদের উপর আক্রমণ হয়েছে, সাজানোভাবে আমাদের নাম দেওয়া হচ্ছে, ইলেকশন কমিশনকে জানিয়েছি। এবং বাকি বিষয়গুলো নির্বাচন যতটুকু চলছে, কিছু কিছু জায়গায় আমাদের অশান্তি এমনভাবে চারা দিয়েছে, আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। একেবারেই। তবে এই মুহূর্তে আমরা আমাদের অতিথিদের কাছ থেকে জানবো যে 2019 সালের যদি আমরা লোকসভা নির্বাচনের ফলাফল দেখি, সেই ক্ষেত্রে আজকের এই তিনটি কেন্দ্র অর্থাৎ কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, এই তিনটি কেন্দ্র থেকেই কিন্তু বিজেপি জয়লাভ করেছিল। তো এবার 2024-এর নির্বাচনের ক্ষেত্রে এই তিনটি লোকসভার সিংহাসন কে দখল করতে যাবে সে বিষয়ে আমরা খানিকটা পরিসংখ্যানের টার্গেটটা জেনে নেব আমাদের বিজেপি প্রতিনিধি সুমন বাবুর কাছ থেকে। দেখুন, আমরা এই তিনটেতে গতবারে যা জিতেছিলাম তার থেকে বেশি মার্জিনে এবার জিতব, এবং জনগণ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসছে আপনারা দেখালেন, 5টা অবধি যে পরিমাণে ভোট পড়েছে। সবচেয়ে বড় কথা, ভারতবর্ষের যে উন্নয়ন 10 বছরে হয়েছে, সেই উন্নয়নের সামিল হতেই জনগণ যে ভোটটা দিয়েছে, যে আশীর্বাদ দিয়েছে, আপনারা রেজাল্টের দিনে দেখতে পাবেন। ওই তিনটি কেন্দ্রে কি কি উন্নয়ন হয়েছে? উত্তরবঙ্গে যা আমরা উত্তরবঙ্গে গতবার যা পেয়েছি সেটা তো পাবোই। এবার আমাদের কি 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 মূল পেয়েছি পালা একটু বলে দিবেন দক্ষিণবঙ্গ। সুমনবাবু? হ্যাঁ, একটু বলে দিবেন, একটু মেনশন করে বলে দিলে পরে ভালো হয়। সংক্ষিপ্ত করবেন, আমরা শেষের দিকে মেনশন করে বলে দিন যে কি উন্নয়ন উত্তরবঙ্গে দেখুন, কেন্দ্রে বিজেপি সরকার করেছে। আমরা হয়তো জানি না, আমরা জানতে চাই, দর্শকও জানতে চাই। শুধু একটা কথাই বলি, আপনারা 12 বছর 15 বছর হয়ে গেল রাজ্যে আছেন, একটা জাতীয় রাজ্য সড়ক আমরা এই 10 বছরে যে উপহারটা দিয়েছি, কলকাতা থেকে শিলিগুড়ি রাস্তা, আপনারা আসামে যান, দেখবেন সেখানে রাস্তাঘাটে উন্নয়ন কী হয়েছে। যেটা চেয়েছিলাম উত্তরবঙ্গে এইমস, সেটা হলো না, নিশ্চয়ই পরবর্তীতে আমাদের সেই বিষয় নিয়ে ভাবনা আছে। উত্তরবঙ্গে 3টে এইমস এর কথা বলা হয়েছিল, 3টে। নিশ্চয়ই আমাদের আগে নরেন্দ্র মোদী বলেছিলেন 3টে পরিকল্পনা রয়েছে, তো 3টে এইমস এর কথা বলা হয়েছিল। আমাদের সেই পরিকল্পনা কিছু অনুযায়ী চলবে। এবার 5 বছর পার হয়ে গেছে। আমাদের ইস্তাহারগুলো নিশ্চয়ই দেখেছেন, সেই ইস্তাহার আমরা মোদির সংকল্প, মোদিজির সেই গ্যারান্টি নিশ্চয়ই এবার পালন করার পথে আমরা এগোবো। জনগণ সেই মোদিজির তো একটিও গ্যারান্টি মানুষ পায় না। যদি না পেত তাহলে আপনি পরিসংখ্যানে দেখবেন 10 বছরে ভারতবর্ষ কোথায় গেছে। ভারতবর্ষ তো পিছিয়ে গেছে তো। বিশ্বের বাজারে এখন অর্থনীতি থেকে শক্তিশালী ভারতবর্ষ, সেটা আমরা নয়। আপনারা বলছেন 2045 সালে, আপনারা বলছেন নরেন্দ্র মোদী বলছেন 5 ট্রিলিয়ন এর দিকে যাচ্ছে 2045 সাল, মানে 20 বছর পরে ভারতবর্ষ কি হবে ওটাকে দেখাচ্ছেন। বর্তমানের কথা বলুন, বর্তমানে যে 11 বছর ধরে আপনারা রাজত্ব করলেন, 10 বছর, সেই 10 বছরে ভারতবর্ষ কতটা এগুলো না পিছলো। 45 সালে বলছেন এমন একটা প্রধানমন্ত্রী, আমরা এই অপদার্থতার জন্য আমরা ধিক্কার জানাই যে 45 সালে কি হবে। আর এখন 24 চলছে, যে 2024 সাল, 45 সালে ভারত গৌরাঙ্গবাবু 47 সালে ভারতবর্ষ কোন জায়গাটায় গিয়ে দাঁড়াবে সেটা কথা বলছে। বর্তমানে আমাদের দেশটা কোন জায়গাটায় রয়েছে, বিশ্ব ক্ষুধার সূচকে 113 নাম্বার, চীন এবং নেপালের পিছনে রয়েছে। আমি অন্য তথ্য সংবাদ দিলাম। গৌরাঙ্গবাবু, আপনার কাছ থেকে জানবো, এই তিনটে কেন্দ্র মিলিয়ে মোট ভোটদাতার সংখ্যা কিন্তু 56,26,108 জন। তো সেই ক্ষেত্রে আপনারা কতটুকু টার্গেট বেঁধে দিচ্ছেন এবার? দেখুন আমাদের যে তৃণমূল কংগ্রেসের, দেখুন তৃণমূল কংগ্রেসের যে ওই এলাকাগুলোতে 47, 48 বা 50% যে ভোটগুলো রয়েছে, সেই ভোটগুলোর দিকেই আমাদের টার্গেট রয়েছে। আজকে সিপিএম কংগ্রেস নিজেকে সারেন্ডার করে দিয়ে বিজেপিকে, তৃণমূল কংগ্রেসকে বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজেদের ভোটগুলো সারেন্ডার করে দিয়েছে, নাহলে বিজেপি একটা সিটও জিততে পারতো না। দ্বিতীয়টা, মিথ্যাচারের কথা, উত্তরবঙ্গে উন্নয়ন ক্ষেত্রে কোনো প্রকার পরিকল্পনা নরেন্দ্র মোদী এর আগের সময় এসে সেই লোকসভা কেন্দ্রগুলোতে গিয়ে প্রচার করে বলেছিলেন যে এইমস হবে, এটা হবে, ওটা হবে, একটা কাজও হচ্ছে সাংসদরা করতে পারেনি। দ্বিতীয় কথা এইখানটায় পাহাড়ের উন্নয়ন বলুন বা অন্য জায়গার উন্নয়ন বলুন বা বিভিন্ন জায়গা যে রাজবংশী ভাষাভাষী মানুষ
চেষ্টা হতো। ওদের কি করলেন? তাদেরকে সেই জমি জাতিগত দিলেন, ভাগাভাগি করে দিলেন দিয়ে সেই জমি ঠিকই, দিয়ে কিন্তু কোথায়? একটা হিন্দু দিলেন সেই ধর্মের কল্যাণীতে নিয়ে গেলেন। প্রোপাগান্ডা তৈরি করে দিয়ে জেতার চেষ্টা একটা করা হচ্ছে। সাধারণ বিষয় হলে কিন্তু আমাদের কলকাতায় যেতে হয়। এই যে মিথ্যাচার, কি দুর্ভাগা- মানুষকে ভগবান কি রূপে দুর্ভাগ্য প্রতিষ্ঠা বিষয় করে আমাদের। দিয়ে মিথ্যাচার করে যে প্রোপাগান্ডা এবার তৈরি করে দিয়ে ধর্মীয় কিভাবে প্রোপাগান্ডা যে planning করে নিয়ে গেলেন। বিশ্বের মতো ছড়িয়ে দিয়ে যেটা উত্তরবঙ্গের করার চেষ্টা আবেগ, হচ্ছে, এটার বিরুদ্ধে উত্তরবঙ্গের ধিক্কার জানাই। অনুভূতি, মানুষের কাজ করতে লাগবে, মানুষ আমাদের মানুষকে সাথে আছে, উন্নয়ন দিতে লাগবে, মানুষ- মানুষকে পরিষেবা দিতে লাগবে। সেই- মানুষের বিকল্প কিছু নাই। গণতন্ত্র মানুষের শেষ কথা বলে। হ্যাঁ, মানুষ গণতন্ত্র যদি মানুষের বুঝতে শেষ পারে, কথা। মানুষ নিশ্চয়ই যদি ভালো বুঝতে বলেছেন, পারে যে গণতন্ত্র মানুষের শেষ ধর্মীয় কথা। আফিংয়ের সেই শেষ কথা বিশ্বের ভেবে মতো সে ফলের দিকে আমরা ছড়াবে, বুঝতে পারবো। বেশ, আমরা তাহলে একদম শেষ নিশ্চয়ই ভোট পর্যায়ে দেবে না। পৌঁছে গেছি আমাদের তাহলে অনুষ্ঠানে। নিশ্চয়ই বিজেপিকে ভোট দেবে আমরা না। একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি অনুষ্ঠানের। তো সত্যজিৎ, তোমার কাছ থেকে জানতে চাইবো, এই যে 5টা অবধি যে পরিসংখ্যান আমরা দেখলাম এই ভোট গ্রহণ পর্বের, সেক্ষেত্রে কি মনে হচ্ছে কতটুকু কোন দল এগিয়ে যেতে চলেছে? দেখো, কোন দল এগোবে সেটা তো ভোট বক্সে একেবারে জমা পড়েছে, সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। কিন্তু যেটা রাজনীতির অঙ্ক যেটা বলছে পরিস্থিতি, তো আমি বলবো বিশেষ করে জলপাইগুড়ি কেন্দ্রে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। কারণ এখানে বিজেপির প্রার্থীতে অনেকটা দেরি করেছে এবং তৃণমূল কংগ্রেস এখানে নির্মল চন্দ্র রায়, যিনি ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে জিতেছিলেন সদ্য, সুতরাং তিনি কিন্তু এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। সুতরাং এই জলপাইগুড়ির কেন্দ্রে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। আরেকটি তোমার আলিপুরদুয়ারে, কারণ আলিপুরদুয়ারে বিজেপির যে প্রার্থী ছিলেন এর আগে জন বার্লা, তার বিরুদ্ধে কিন্তু জনমানসে ক্ষোভ ছিল। তো বিজেপি এখানে প্রার্থীর পরিবর্তন করে মনোজ টিকাকে প্রার্থী করেছে। তো এইখানে মনে হয় কিছুটা হলেও অ্যাডভান্টেজ অবস্থায় থাকবে, কারণ যেহেতু চা বাগান অধ্যুষিত এলাকা দার্জিলিং রয়েছে, তো এইখানে কিছুটা হলেও অ্যাডভান্টেজ জায়গা রয়েছে। কিন্তু কোচবিহারটা হাড্ডাহাড্ডি লড়াই, কোচবিহারে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কোচবিহার এবং জলপাইগুড়ি এই দুটো কেন্দ্রে থাকবে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলে। কিন্তু আলিপুরদুয়ারে কিছুটা হলেও মনে হয় অ্যাডভান্টেজে বিজেপি থাকবে। একেবারেই। তবে আজকের এই অনুষ্ঠানে নিজেদের মতামত তুলে ধরার জন্য আমি সুমন কুমার সরকার মহাশয়কে ধন্যবাদ জানাই, পাশাপাশি গৌরাঙ্গ চৌহান বাবুকেও ধন্যবাদ জানাই এবং আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট সত্যজিৎ দাকেও আমি ধন্যবাদ জানাই। আর পাশাপাশি যে জিনিসটা বলার সেটা হচ্ছে গিয়ে আশ্বাসের পর আশ্বাস আর ভোট পেরিয়ে গেলেই দীর্ঘশ্বাস। তবে এই মুহূর্তে দীর্ঘশ্বাস ফেলার সময়ও এখনো হয়নি, ভোট পর্ব কিন্তু এখনও অব্যাহত রয়েছে। এখনও আরও 6টি পর্যায়ে বাকি রয়েছে এই ভোট গ্রহণ পর্বের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে একেবারে অন্তিম পর্যায়ে অর্থাৎ জুন মাসের 4 তারিখ ভোট গণনার দিনই একমাত্র জানতে পারা যাবে যে কোন লোকসভা কেন্দ্রের সিংহাসন কার দখলে যাচ্ছে। সেদিকে নজর থাকবে ট্রাইব টিভির।